আসসালামু আলাইকুম। 90 মিনিট স্কুলিং 90 মিনিট স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে এই সন্ধ্যার সময় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 90 মিনিট স্কুলিং হচ্ছে গ্রিন বাংলাদেশের গাছপালা, পরিবেশ অথবা সমসাময়িক বিষয় নিয়ে 90 মিনিট স্কুলিং এ আমরা কথা বলে থাকি। 90 মিনিট স্কুলিংটা মূলত ছিল আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা যারা ছাদ বাগান করি, ছাদ বাগান করতে গিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করি, সেই সমস্যাগুলো সলিউশন করার নামই হচ্ছে 90 মিনিট স্কুলিং। সমসাময়িক বিষয় নিয়েও আমরা কথা বলি। আপনারা জানেন 90 মিনিট স্কুলিং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের উপরে কিভাবে প্রোডাকশন টেকনোলজি আছে সেগুলো আমরা নিয়েও আলোচনা করি। নতুন জাত নিয়ে আলোচনা করি এবং আমাদের গ্রিন বাংলাদেশ তো আছেই যে বিভিন্ন রকমের সবুজের বিতরণ নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করি আমরা সবাই মিলে। শুধু কি তাই? গ্রিন বাংলাদেশের সবাই মিলে আমরা সবসময় দুস্থদের পাশে থাকি। শীতার্তদের পাশে ছিলাম আমরা সবসময় এবছর প্রায় আমরা ৩ টা জায়গায় আমরা আমাদের গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে শীত বস্ত্র তথা কম্বল আমরা বিতরণ করেছি। সাকসেসফুলি আমরা করেছি। শুধুমাত্র আমরা গ্রিন বাংলাদেশের আমরা সবাই শুধু যে গাছপালা নিয়ে কথা বলি তা কিন্তু না, আমরা মাঝে, মাঝে কিন্তু স্টাডি ট্যুরের আয়োজন করি। আপনারা জানেন যে আমরা গত বছর এবং তার আগের বছরও আমরা স্টাডি ট্যুর করেছিলাম। ১ম যখন শুরু করি আমরা তখন আমরা গিয়েছিলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে ভিজিট করতে, স্টাডি ট্যুরে গিয়েছিলাম আমাদের পরম শ্রদ্ধেয় রহিম স্যারের জামটাউন সেন্টার দেখার জন্য। মনে আছে? অবশ্যই আপনাদের সবার মনে আছে। আমরা দল বেঁধে গিয়েছিলাম। আমরা খুব এনজয় করেছিলাম। আমরা অনেক কিছু শিখেছি এবং আমাদের ছাদ বাগানের জন্য কালেকশন করেছি অনেক সুন্দর, সুন্দর গাছ। গত বছর আমরা গিয়েছিলাম কাশিমপুর বিএডিসি ফার্মে, হর্টিকালচার ফার্মে। সেখানে আমাদের ট্রেনিং হয়েছে। আমরা হাতে কলমে অনেক কিছু শিখেছি। পাশাপাশি ঘুরে দেখেছি গাছপালা, নতুন, নতুন জাতের সমারোহগুলো আমরা এনজয় করেছি এবং অনেকেই আমরা কিন্তু কালেকশনও করেছি। তাহলে এই বছর করোনাকালীন সময়ে কি আমরা বাদ দিচ্ছি? তা কিন্তু না। আমরা ইতিমধ্যেই আমাদের গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মাহবুবুল ইসলাম পিপলু, আমাদের সবার প্রিয় পিপলু কিন্তু ফেসবুকে দিয়ে দিয়েছে আমরা আগামী 13ই ফেব্রুয়ারি আমরা স্টাডি ট্যুরে যাচ্ছি কাশিমপুর বিএডিসি ফার্মে। গত বছরের মতো এবছর আমরা সারাটা দিন ওখানে থাকব। আমাদের ওখানে যে অর্কিড কালেকশন আছে, অর্কিডের নতুন একটা শেড আছে, ওই শেডটা ঘুরে ঘুরে দেখব। ক্যাকটাস একটা শেড করেছে খুব সুন্দর। আপনারা হয়তোবা কেউ কেউ আমার কিছু ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা অর্কিড শেডটাতে আমরা ভিডিও করেছিলাম। ওই শেডটা আমরা ঘুরে ঘুরে দেখব। এছাড়া বিএডিসি যে সারা পৃথিবী থেকে যে বিভিন্ন জাত, ফসলের জাত, বিশেষ করে ফলের জাতগুলো যা কালেকশন করেছে সেগুলো আমরা দেখব এবং কালেকশন করার চেষ্টা করব। আমরা জানি যে গ্রিন বাংলাদেশ সবসময় সবুজ বিতরণ করে। এবার স্টাডি ট্যুরে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সবুজ উপহার তো দেয়াই হবে। আমি যতটুকু জানি যে প্ল্যান করছে বিএডিসির একটা গোয়াবা পেয়ারা, একটা খুব ভালো জাতের একটা পেয়ারা আছে, গোল্ডেন 8 নামে, দেশের বাইরে আছে। সেই জাতটা বৈশিষ্ট্যটা হচ্ছে গাছটা খুব ছোট হয়। আমরা প্রুন করে গাছটাকে বুশি করে ফেললে 6 মাস পর থেকে ফল ধরতে থাকে, প্রায় সারা বছরই ফল থাকে এবং প্রচুর পরিমাণে ফল হয়। 3টা ফলের সাইজ বড়, সিড কম, সিডগুলো নরম এবং এই ফলটা সাইজগুলো 3টাই 1 কেজি হয়ে যায়, বেশ বড় সাইজের। সো ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত হবে। আমরা যতটুকু শুনেছি যারা আমরা ছাদ বাগান নিয়ে যারা এবার আমরা ট্যুরে যাব, স্টাডি ট্যুরে যাব, তারা এই উপহারগুলো পাবো। সো উপহার তো রইলই। ইতিমধ্যেই কিন্তু অনেকেই আপনারা এই স্টাডি ট্যুরে যাওয়ার জন্য মাহবুবের কাছে বিকাশের মাধ্যমে আপনারা কেউ কেউ নাম, ঠিকানা এবং টাকা জমা দিয়েছেন এবং মাহবুব সম্ভবত আমি যতটুকু ফেসবুকে দেখেছি যে আগামী আজকে 5 তারিখ, 6, 7
7 তারিখের মাঝে আমরা নাম ঘোষণা করে ফেলবো, মানে আমরা ক্লোজ করে ফেলবো যা কারা কারা যাচ্ছেন। তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা করতে সহজ হবে, কারণ 13ই ফেব্রুয়ারি আমরা যাচ্ছি। আপনারা যারা এখনো এই স্টাডি ট্যুরে যেতে আগ্রহী কিন্তু রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য বলছি দ্রুততার সাথে আজকে এবং কালকে মাঝে আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমরা সেভাবে রেজিস্ট্রেশনের পরেই কিন্তু আমরা প্ল্যান করব কিভাবে আমরা যাচ্ছি, আমাদের কয়টা বাস লাগবে, অথবা নিজে ভেহিকেলে যাওয়া যাবে কিনা। আপনারা জানেন যে স্টাডি ট্যুরে অংশগ্রহণ করার জন্য ১,৫০০ টাকা লাগবে। আমি যতটুকু জানি যে ড্রাইভার অথবা নিজের গাড়িতেও যাওয়া যাবে, ড্রাইভার নিয়ে যাওয়া যাবে। ড্রাইভারের জন্য সম্ভবত ৭০০ টাকা এরকম কিছু, আর বাচ্চাদের জন্য হচ্ছে ৭০০ টাকা এরকম কিছু। ওই ফেসবুকে লেখা আছে, সেগুলো একটু দেখে নেবেন, তাহলেই হয়ে গেল। সো স্টাডি ট্যুর আমরা যাচ্ছি 13 তারিখ, ইনশাল্লাহ দেখা হচ্ছে কাশিমপুরে। আমরা কাশিমপুর বিএডিসি ফার্মে, আপনারা জানেন ওখানে একটা টিস্যু কালচার ল্যাব আছে, ওখানে স্প্রিংলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, তারপর নেট হাউস, পলি টানেল, ড্রাগন ফ্রুটের বিশাল বাগান, গোলাপের বিশাল বাগান, এগুলো অনেক সুন্দর জায়গা, আমার খুব পছন্দের। আমি মাঝে মাঝে যাই, তারপর আমার ভাল লাগে, খুব বেশি ভাল লাগে ওই জায়গাটায়। এবং ওখানে আমাদের বিএডিসির মাহবুব ভাই আছেন, যিনি অত্যন্ত ভালো মানুষ। আমাদেরকে গ্রিন বাংলাদেশের সবাইকে খুব পছন্দ করেন বলেই মনে হয় আমাদের সাথে বারবারই বলেন চলে আসেন বেড়াতে। আমিও মাঝে মাঝে যাই, আশা করি যারা নতুন যাবেন এই বছর আপনারা এনজয় করতে পারবেন। আমরা মনে আছে কি যে কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম মাজিম গ্রুপসের, আমরা সার দিয়েছিলাম, 4CPA দিয়েছিলাম, তারপর হচ্ছে কম্পোস্ট, মাজিম কম্পোস্ট দিয়েছিলাম। এগুলো কি ব্যবহার করেছেন? অবশ্যই ব্যবহার করেছেন। ব্যবহার করার সময় কিন্তু চলে যাচ্ছে, কারণ হচ্ছে এখন কিন্তু ভেজিটেটিভ গ্রোথ পার হয়ে ফ্রুটিং স্টেজে থাকার কথা সবজিগুলো, তো ওই সময় ব্যবহার করার কথা ছিল। যেমন মাজিমের যে সারটা ছিল, সেই সারটা কিন্তু মিশ্র সার। এখানে NPK এবং S, যেটা সালফার, আপনারা সবাই জানেন যে মাটিতে এখন সালফারের অভাবে বিভিন্ন রকমের গাছের ডেফিসিয়েন্সি সিমটম দেখা দিচ্ছে। সো এই সারটা ব্যবহার করবেন। তাহলে আমরা আজকে লাইভের মাধ্যমে আমি মাজিমকে, অবশ্যই মাজিম গ্রুপকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের গ্রিন বাংলাদেশের সাথে থাকার জন্য। আপনারা জানেন যে গ্রিন বাংলাদেশ সমসাময়িক যে সবজি করতে গিয়ে, ছাদ বাগান করতে গিয়ে যে সমস্যাগুলো হয়, সেগুলো সলিউশন আমরা দিয়ে থাকি। আপনারা যারা এখানে ফেসবুকে কমেন্টসগুলো করছেন, তারপর আমি কমেন্টসগুলো পরবর্তীতে উত্তর দিব। আমি একটু স্লাইডে গিয়ে একটু দেখে আসি আগে যারা প্রশ্ন করেছেন তাদের কি অবস্থা। আপনারা জানেন যে আমরা ছবি দিয়ে যারা প্রশ্ন পাঠান তাদের সেই ছবি ভিত্তিক দেখে দেখে সলিউশন দেওয়ার জন্যই কিন্তু 90 মিনিট স্কুলিং। আমরা আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে আমরা 90 মিনিট স্কুলিং করতাম, এখন আমরা লাইভে করছি করোনার বা কোভিডের কারণে। আশা করছি আমরা কোভিড থেকে দ্রুতই মুক্ত পাবো। আমাদের কাছে ভ্যাকসিন চলে আসতেছে বাংলাদেশে, সো আমাদের অনেকটাই সহনশীল অবস্থায় আসবে বলে আমার ধারণা। আমরা এখন যেটা দেখছি যে আপনারা যারা ছবি পাঠিয়েছেন অথবা যারা প্রশ্ন পাঠিয়েছেন তাদের উত্তর দেওয়ার জন্য একটু চেষ্টা করছি। যারা কমেন্ট দেখছেন, আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে আরো অন্য মানুষরাও যারা ছাদ বাগানের প্রতি ইন্টারেস্ট আছে তারা আরো আগ্রহী হবে। পাশাপাশি তাদের যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে উত্তরগুলো পেয়ে যেতে পারবে। আপনারা যারা এখন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন। আমার প্রশ্ন করেছেন হচ্ছে মুনিরা খান আপু, আমাদের ছাদ বাগানের খুব ভালো একজন ছাদ বাগানি, কিন্তু উনি প্রশ্ন করেছেন খুব সুন্দর একটা, রুফ গার্ডেনিং এর প্রশিক্ষণ নিতে চাই। আপনার বাগান অনেক সুন্দর, আপনি বাগান করেন সবসময়, যদিও আপনি খুব ব্যস্ত মানুষ আমি জানি। ছাদ বাগানের আমরা যে ট্রেনিং গুলো করাতাম সেগুলো এখন ঠিক আমরা করাচ্ছি না। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিএই এর একটা প্রজেক্ট আছে নগর কৃষি। এই নগর কৃষি যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার
খামার বাড়িতে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে তারা আপনাকে আপনার সময় মতো সুন্দর পরিবেশে একটা ট্রেনিং করিয়ে থাকেন। কন্টিনিউয়াস ট্রেনিং কিন্তু এখানে হচ্ছে। তো ওদের সাথে যোগাযোগ করলে আপনি কিন্তু ট্রেনিংগুলো করে ছাদ বাগানটাকে আরো সুন্দর করতে পারবেন। আশা করি মুনির আপু, আপনি অবশ্যই ডিএ এর সাথে যোগাযোগ করবেন। আপনার আশেপাশেই, আপনার যেখানে বাসা তার আশেপাশেই কিন্তু দেখবেন ডিএ অফিস আছে, সেখানে একটু যোগাযোগ করে নেবেন। আপনি যে প্রশ্ন করেছেন যে গ্রীষ্ম বর্ষায় ফলন পাওয়া যাবে, মানে এই সময়ে শীত তো প্রায় শেষ, শীতের শেষে এসে আপনারা কি আগামী সিজনের জন্য করবেন সেটা নিয়ে আপনার একটা বিশাল প্রশ্ন, যে গ্রীষ্ম বর্ষায় ফলন পেতে পারি এইরকম সবজিগুলো কি হতে পারে বা কি বীজ লাগানো যেতে পারে। আপনারা জানেন যে এখন প্রায় শীত কমে আসছে, আমাদের কিন্তু পরে গ্রীষ্ম এবং বর্ষার জন্য সবজি লাগাতে হবে। তার জন্য প্ল্যানটা যেটা করা, ঠিক এখন যদি আপনি সিড লাগান তাহলে কিন্তু জার্মিনেশন করবে না, কারণ এখন সয়েল টেম্পারেচার কিন্তু খুব কম। তার জন্য এখন সিড না লাগিয়ে আরো কিছুদিন পরে যখন টেম্পারেচার বাড়া শুরু করে তখন কিন্তু আমাদের লাগাতে হবে। আমি আশা করছি গ্রিন বাংলাদেশ তখনও আপনাদের কাছে কি সবজির সিড লাগানো যাবে এবং সেই মোতাবেক আপনাদেরকে বীজ উপহার দিবে বলে আমার ধারণা। সো অপেক্ষা করি কি সবজি লাগানো যাবে সেটা এখন দেখি। শাক জাতীয়, ডাঁটা শাক, লাল শাক, পাট শাক, পুঁই শাক, কলমি শাক, সব ধরনের শাক কিন্তু লাগানো যায়, সবসময় লাগানো যায়। আর দেশীয় শাকগুলো তো অবশ্যই পছন্দ করবেন যে কলমি শাক যেন বাদ না যায়, কলমি অবশ্যই করতে হবে। আর হেলেঞ্চা বতুয়া তো এমনিই হয়, আপনি আম গাছে একটা ড্রাম আছে, সেই ড্রামের ভিতরে যদি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আপনি সেই শাকগুলো পেয়ে যাচ্ছেন। এভাবে আরো সবজি আছে বর্ষায় যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের কচু জাতীয়। আমরা কিন্তু মনে আছে কিনা আমি জানি না, আমরা কিন্তু একসময় সালাদ কচু পর্যন্ত দিয়েছিলাম আমরা। সো আপনি কিন্তু বিভিন্ন রকমের কচু গাছ কিন্তু ছাদ বাগানে লাগাতে পারেন। মনে রাখবেন ছাদ বাগানে কচু গাছ লাগাতে হলে একটু বড় ড্রামে যদি লাগেন তাহলে বিস্তারটা খুব ভালো হবে, এবং পাশাপাশি হচ্ছে কচু কিন্তু একটু পানি পছন্দ করে, সেটা দিকে খেয়াল রাখবেন। জৈব পদার্থ যেন বেশি মাটিতে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া শশা, ঝিঙ্গা, করলা সব অনেক রকমের সবজি, শশা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, পটল, এরকম যেই লতানো সবজিগুলো আছে আমরা কিউকারবিটস, ফ্রুটস, ভেজিটেবলস বলে থাকি, এই সবগুলোই কিন্তু আপনি ইচ্ছা করলেই লাগাতে পারেন ছাদ বাগানে, খুব সহজেই কিন্তু লাগানো যায়। কাঁকরোল কিন্তু ছাদ বাগানে হয়। এছাড়া ইয়ার রাউন্ড মানে সারা বছরই যেগুলো হবে সেরকম একটি শীতেও হয় বর্ষায়ও হয়, সেরকম হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পছন্দের বেগুনও কিন্তু আপনি ছাদ বাগানে করতে পারেন, এবং চিলি, টমেটো, এখন কিন্তু সামার টমেটো বের হয়ে গিয়েছে, তো সামার টমেটো আপনি করতে পারেন, বরবটি করতে পারেন, আর পাপায়া তো পেঁপে সারা বছরই কিন্তু হয়। সো আপনার উচিত হবে এগুলো একটু সিলেকশন করে আপনার প্রিপারেশন নেওয়া। আপনাদের শীতের সবজিগুলো যখন সবগুলো শেষ হয়ে যাবে তখনই কিন্তু মাটিগুলোকে সবগুলো টপ থেকে তুলে এনে সেগুলোকে চুন, খৈল, তারপর হচ্ছে যেন এটা রোদ্রে একটু শুকিয়ে নিতে হবে, পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে যদি রোদ্রে শুকিয়ে নেন তাহলে মাটিতে যে পরিমাণে ফাঙ্গাস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে, নেমাটোড থাকলে নেমাটোড নষ্ট হয়ে যাবে, সবগুলোকে নষ্ট করে তারপর মাটিটাকে আমরা এটা ফিউমিগেশন বলা যাবে না, মাটিতে সূর্যের আলো দিয়ে আমরা মাটিটাকে শোধন করে নিয়েই আমরা কিন্তু আগামী বর্ষার ফসলগুলো আমরা লাগাবো, সেভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আপনার কি সবজি করা যাবে অথবা মাটি কিভাবে তৈরি করতে হবে, আমাদের দেশীয় কি জাত আছে সেগুলোর জন্য বিস্তারিত জানতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি প্রযুক্তি হাত বই, এটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। আপনি যদি কৃষি প্রযুক্তি হাত বই নামে সার্চ দেন তাহলে কিন্তু বইটা পেয়ে যাবেন, এবং ওটার ভিতরে কিন্তু সব ধরনের ক্রপস, কোনটা কি জাত বাংলাদেশে আছে, জাতগুলো কেমন, কিভাবে যত্ন নিতে হয়, পোকা হলে কি করতে হবে, সবগুলো কিন্তু এই বইয়ের ভিতরে লেখা আছে। তো আপনারা যারা ছাদ বাগানে আগ্রহী, ফসল উৎপাদনে আগ্রহী, তারা অবশ্যই একবার একটু চোখ বুলিয়ে নেবেন কৃষি প্রযুক্তি হাত বইটাতে। আপনার পছন্দের ফসলগুলো এখানে বিস্তারিতভাবে লেখা আছে। আব্দুল্লাহ আল মামুন ভাই লিখেছেন, সিদ্ধ করা ডিমের খোসা গাছের জন্য কতটুকু কার্যকর?
যদি কার্যকর হয় তাহলে কিভাবে ব্যবহার করতে পারি? অবশ্যই কার্যকর। মানে এগশেলের ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর গাছের জন্য ক্যালসিয়াম খুবই দরকার। আমরা ক্যালসিয়ামের জন্য কি দেই মনে আছে কি? আমরা জিপসাম সার দেই, ক্যালসিয়ামের জন্য কখন চুন দেই। ক্যালসিয়াম কিন্তু খুবই অন্য নিউট্রিয়েন্ট গুলোকেও এভেইলেবল করে দেয়। তো মাটির জন্য ক্যালসিয়াম খুবই দরকার। ডিমের খোসা মাটিতে ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে। ডিমের খোসার ভিতরে যে পিছল যেই জিনিসটা আটকে থাকে প্রোটিনগুলো আটকে থাকে সেগুলো কিন্তু ধুয়ে ফেলে দিয়ে তারপরে খোসাটাকে একটু হালকা শুকিয়ে গুঁড়া করে যদি ব্যবহার করতে পারে তাহলে এটা হচ্ছে স্লো রিলিজিং ক্যালসিয়াম। ধীরে ধীরে মাটির সাথে একদম মাটি হয়ে মিশে যাবে। সো একটু সময় লাগবে, প্রায় 6 মাস লেগে যায়। সো আপনি ফেলে না দিয়ে ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে যদি আপনি মাটিতে দিয়ে দেন তাহলে ভালো হবে, আপনার জমির জন্য খুবই ভালো হবে। হাসিনা মমতাজ আপু লিখেছেন, গত বছর আমার আম গাছে প্রচুর আম ধরেছিল, সিজন শেষে আম গাছটা হার্ড প্রুনিং করেছিলাম, এবছর শুধু পাতা দেখছি, মুকুল আসেনি, কি করবো স্যার? সুন্দর প্রশ্ন। আপনি কে বলেছে আপনার গাছে হার্ড প্রুনিং করতে? হার্ড প্রুনিং কেন আমরা করি জানেন? হার্ড প্রুনিং করি যে গাছগুলিতে ফল আর আসে না, বয়স হয়ে গিয়েছে, জুবেনাইল করার জন্য আমরা হার্ড প্রুনিং করে থাকি। আম গাছের প্রুনিংটা আসলে কেন করা হয়? আম গাছটার ভিতরে যেন মাকড়, তারপর হচ্ছে যেন সূর্যের আলো ভিতরে ঢুকে, এর জন্য কিন্তু ডালগুলোকে একটু ছেড়ে ছেড়ে দিতে হয়। আপনার গাছ আমি ছাদ বাগানে যদি হয়ে থাকে তাহলে হার্ড প্রুনিং কত বছরের গাছ সেটাও আমি বুঝতে পারছি না, তবে হার্ড প্রুনিং করেছেন যেহেতু, করেই ফেলেছেন যেহেতু, সেহেতু এই বছর আমার কাছে যেটা মনে হয় একটু অপেক্ষা করেন। এখন শীত থেকে গরমের দিকে যাচ্ছে, যেহেতু গরমের দিকে যাচ্ছে এখনই কিন্তু এই সময়টা, এই মাসেই কিন্তু মুকুল আসার কথা। এখন গাছে কোনো খাবার দিলে মুকুলের কোনো হেরফের হবে না। তো আপনারা আর কোনো যত্ন নিতে হবে না, এখন শুধুমাত্র গাছের গোড়ায় পরিমিত পানি আছে কিনা সেটা দেখবেন। আর যদি আপনার কাছে যদি ফ্লোরা অথবা ক্লিবায়ো থাকে তাহলে আপনি কিন্তু স্প্রে করে দিলে উপকার পেতে পারেন। মাহমুদুল হাসান ভাই লিখেছেন, এখন লাউ কুমড়া লাগালে কি ভালো হবে? লাউ আসলে একটু শীতে হয়, তারপরে অন্য সময়েও কিন্তু লাউ 12 মাসেই করা যায়। তাছাড়া চাল কুমড়া, মিষ্টি কুমড়া এগুলো কিন্তু আপনি করতে পারেন। সো আপনি যে কোনো কুমড়া জাতীয় ফসলগুলো আপনি করতে পারবেন। আরেকটা প্রশ্ন করেছেন, মাধুরী পেয়ারা লাগিয়েছিলাম 3 বছর হয়, 12 লিটার বালতিতে, কিন্তু ফল আসছে না, কি করা যায়? তাই তো ঝামেলা পড়ে গেলাম। আসলে 3 বছরে তো মাধুরী পেয়ারাতে ফল আসার কথা। একটু অপেক্ষা করেন, দেখেন এই বছর আসে কিনা। আর হচ্ছে সম্ভব যদি হয় আপনার কাছে আমি জানি না মাজিমের 4CP আছে কিনা, যদি 4CP থাকে তাহলে গাছের গোড়ায় একটু দিয়ে দেন। এসিআই ফ্লোরা যদি থাকে তাহলে সেটাও একটু কাজ করবে, ফুল আসাতে সাহায্য করবে। মাঝে মাঝে আপনি যদি সম্ভব হয় ভার্মি কম্পোস্ট পানিতে ভিজিয়ে রেখে আপনি যদি গাছের গোড়ায় দিয়ে দেন তাহলেও কিন্তু ফুল ফল আসে, ভালো হয়। আর যদি আপনার কাছে ক্লিবায়ো থাকে তাহলে ক্লিবায়ো স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। 3 বছরের গাছ 12 লিটার বালতিতে যদি করে থাকেন, আমার কাছে মনে হয় এখনো 3 বছরের ডিপ পটিং করার দরকার নাই। যদি সম্ভব হয় তাহলে একবার মাটিগুলো নিড়িয়ে দিয়ে চুন দিয়ে দেখতে পারেন উপকার পাওয়া যায় কিনা। আকাশ ভাই লিখেছেন, চায়না 3 জাতের লেবু বাগান করেছি, বাগানে বয়স 3 মাস, কিছু কিছু গাছে ফুল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না। লেবু গাছে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না। আবার কিছু গাছে কচি পাতা হলুদ বর্ণের, এখন এর পরিচর্যা কিভাবে করতে পারি জানালে উপকৃত হব। এটা আসলে কমন প্রবলেম আমাদের। আপনি অবশ্যই জানেন যে আমাদের বোরনের অভাবে বা কোনো নিউট্রিয়েন্টের অভাবে কখনো কখনো ফলগুলো পড়ে যায়, আবার কখনো কখনো পলিনেশন যদি না হয় তাহলে কিন্তু ফল পড়ে যাবে। যেহেতু আপনি বাগান করেছি বলেছেন তাহলে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে গাছ আছে, সেখানে পলিনেশনের অভাব হওয়ার কোনো কারণ নেই। তবে একটা প্রশ্ন আপনি কিন্তু সাথেই করেছেন যে হলুদ বর্ণের হয়েছে, আমার কাছে মনে হয় হলুদ বর্ণ যেহেতু হয়েছে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে, মানে ডেফিসিয়েন্সি সিমটম হয়েছে হলুদ হয়ে যাওয়া। আমি তাহলে একটু কথা বলি। হলুদ হয় সালফারের অভাবে, হলুদ হয় কপারের অভাবে, হলুদ হয় ফেরাসের অভাবে, ম্যাঙ্গানিজের অভাবে। হলুদ
কচি পাতাগুলো। আর যদি নিচের পাতাগুলো হলুদ হতো তাহলে নাইট্রোজেনের অভাবে। তাহলে কচি পাতা যেহেতু হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে কপার, ফেরাস, ম্যাঙ্গানিজ, সালফার এগুলোর কারণে অভাব হতে পারে। তাহলে এই অভাবটা কেন হলো? আপনার যেহেতু বাগান, তাহলে বাগান করার শুরুতে কি মাটিতে পিএইচ মেপে দেখেছিলেন? পিএইচ যদি ৫ অথবা ৪.৫ এর দিকে চলে আসে, নিচে চলে আসে, অ্যাসিডিক হয়ে যায়, তাহলে কিন্তু এইসব নিউট্রিয়েন্ট গুলো সালফার, কপার, ফেরাস, ম্যাঙ্গানিজ, বোরন এগুলো আপটেক করার ক্ষমতা কমে যায়। আপনি একবার একটু পিএইচ যদি মান না মেপে থাকেন, একটু চুন দিয়ে দেন গাছের গোড়ায়। সেটা হলে ভালো হবে। আমরা চুন দিলে যেটা কাজ হয়, চুন দিয়ে কিন্তু আমরা বর্ধ মিক্সচারও করি। আপনি গাছটাকে পুরোটাকে বর্ধ মিক্সচার দিয়ে, বর্ধ মিক্সচার মনে আছে কি? আমি অনেকবার ক্লাসে এই লাইভে এসে বলেছি, কিছুই না। চুন ১০০ গ্রাম চুন ১ লিটার পানিতে গুলিয়ে নেবেন। ১০০ গ্রাম কপার সালফেট মানে তুতে, ১০০ গ্রাম তুতে ১ লিটার পানিতে গুলে নেবেন। তাহলে দুটো ১ লিটার পানি, ১ লিটার পানিতে একটাতে চুন গুলিয়েছি আর একটাতে কপার সালফেট মানে তুতে গুলিয়েছি। এই দুইটা ভালোভাবে যখন গুলে যাবে, ৮ লিটার পানিতে দিয়ে দুইটাই ঢেলে দিবেন, ঢেলে নাড়িয়ে নিবেন। এটা কিন্তু বাসায়, আপনার বাসার চুনও আছে, দেখবেন আপনার আশেপাশের দোকানে কিন্তু তুতে পাওয়া যায়। সেভাবে ১০০ গ্রাম ১০০ গ্রাম দুইটা মিশিয়ে ১০ লিটার পানি টোটাল হয়ে গেল। এই ১০ লিটার পানি দিয়ে আপনি পুরো গাছগুলোকে যেন মাটি পর্যন্ত ভিজে যায় সেভাবে ভিজিয়ে দেন। দেখবেন আপনার সব গাছের একটা হচ্ছে ক্যালসিয়ামও অ্যাড হলো, পুরো গাছ ধুয়ে যাওয়াতে আপনার গাছের গ্রোথ খুব সুন্দর থাকবে, ফুলগুলো পলিনেশন ভালো হবে, গাছটা পরিচ্ছন্ন থাকবে। এর জন্য কিন্তু তুতে কিন্তু অর্গানিক, আপনি ব্যবহার করতে পারেন। আর যেহেতু বলছেন যে গাছের গ্রোথটা খুব ভালো হচ্ছে না, সেহেতু ভার্মিটি ব্যবহার করতে পারেন। গাছের গোড়ায় যদি আপনি ভার্মি কম্পোস্ট একটু পানির সাথে গুলিয়ে যদি মগ দিয়ে দেন, তাহলে দেখবেন গাছের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে বা ভালো হয়ে গিয়েছে। জান্নাত খান লিখেছেন, আমার কমলা ও মালটা গাছে পাতা ঝরে যাচ্ছে আর পেয়ারার চারার মাথা শুকিয়ে যাচ্ছে, কি করতে পারি? আসলে ছবি পেলে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে যে পাতা ঝরে কেন যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এখানে কি পাতাগুলো কালো কালো হয়ে ঝরে পড়ছে? এখানে কি ফাঙ্গাস আছে, রোগবালাই হয়েছে? আমি বুঝতে পারছি না। আর মাথা শুকিয়েও যাবে কেন যদি যত্ন নিয়ে থাকে? আপনি একবার একটা কাজ করেন, এই বর্ধ মিক্সচার, আমি যে কিছুক্ষণ আগে বললাম, বর্ধ মিক্সচারটা দিয়ে আপনি গাছের পাতাগুলো ভালোভাবে ধুয়ে দিতে পারেন এবং গাছের গোড়া পর্যন্ত ভিজিয়ে দেন, তাহলে দেখবেন আপনার গাছ ভালো হয়ে যাবে। আর ভার্মিটি তো আমরা সবসময় বলি যে ভার্মি কম্পোস্ট অথবা নিম খৈল পচিয়ে যদি দেন, তাহলে মনে হয় গাছটা ভালো হবে। অভি ভট্টাচার্য লিখেছেন, আপনি যেভাবে প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যি প্রশংসার দাবিদার। আপনার প্রশংসা শুনে আমার কাছে ভালোই লাগছে। আসলে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমাদের কাজই হলো যে গাছপালার যত্ন নেওয়া। তো আমি চেষ্টা করি যে যারা ছাদ বাগানি আছেন তাদের ছোট ছোট সমস্যাগুলো যদি আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানাতে পারি, সেটা আমার জন্য সৌভাগ্য এবং আমার দায়িত্ব এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। যারা ছোট ছোট ছাদ বাগান করছেন তাদের জন্য সবসময় ট্রেনিং এর ব্যবস্থা করতে পারছি না আমরা, তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে যদি ছোট ছোট সমস্যাগুলো সলিউশন করা যায় তাহলে কিন্তু ভালো। আপনি একটা প্রশ্ন করেছেন, আমরা নেমাটোড দমনে যে দানাদার কীটনাশক ব্যবহার করি এটার অ্যাকশন কতদিন থাকে, এটাকে কি ক্যান্সারের জন্য দায়ী করা যায়? আমরা নেমাটোডের কন্ট্রোল করার জন্য ফুরাডান, কার্বোফুরান এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো টক্সিক এবং নন টার্গেট স্পেসিফিক, মানে যার এটা সবাইকে মারবে, মাটির মাইক্রো ক্লাইমেটটাকে টোটালটাকে চেঞ্জ করে দেয়, মেরে ফেলে। আমি আবার বলি, ফুরাডান জাতীয় যেগুলো আছে নেমাটোড মারার জন্য যেগুলো ব্যবহার করি, এগুলো খুবই একিউট টক্সিসিটি আছে। এখন আমরা যখন ব্যবহার করি, খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে। ধরা যাক আপনি লাল শাক উৎপাদন করবেন, জমি তৈরি করেছেন, ফুরাডান দিয়েছেন, আপনি লাল শাক উৎপাদন করবেন। লাল শাক 15-20 দিন 30 দিনে আপনি হারভেস্ট করে ফেলবেন, লেটুস পাতা হারভেস্ট করে ফেলবেন। তাহলে দেখবেন এই 15 দিন পরে যখন হারভেস্ট করলেন, আপনার টক্সিসিটি কিন্তু লেভেলগুলো আপনার এই লাল শাক, পালং শাক, পুঁই শাকের সাথে কিন্তু আপনার শরীরে ঢুকে যাবে। আমি এখানে বোঝানোর জন্য বলছি, যেগুলো শর্ট ডিউরেশন ক্রপস, এগুলোতে এই রকম নেমাটোডের ব্যবহার করা, জমিতে উৎপাদন করা খুবই ডেঞ্জারাস।
একটা তো হচ্ছে যে আমাদের সয়েলের মাইক্রোক্লাইমেট ধ্বংস করছে, পাশাপাশি আমাদের যে সবজিটা উৎপাদন করছি সেই সবজির ভিতরে ঢুকে যাচ্ছে এবং সেগুলো আমরা শাকসবজিগুলো খাচ্ছি। এখন ধরা যাক আপনি লাগিয়েছেন কমলা গাছ, এবছর জমি তৈরি করে আপনি কমলা গাছ তৈরি করেছেন, বাট কমলা গাছের ফলনটা আসবে 1 বছর পরে বা 6 মাস পরে। তখন আমি যতটুকু লিটারেচার পড়েছি, আমি এটা স্পেশালিস্ট না, আমার যদি ভুল হয় তাহলে আপনারা ক্ষমা করবেন, আসলে ফুরাডান বা কার্বোফুরান এই ওষুধগুলোর টক্সিসিটিগুলো মাটিতে থাকে হচ্ছে প্রায় 25 দিনের মতো, একটু কম বেশি হতে পারে। তাহলে 25 দিনের পরে টক্সিসিটি কতটুকু থাকে, এটা হার্মফুল না, আমি বলছি হার্মফুল না, বা এটা ক্যান্সারের জন্য দায়ী কিনা আমি এটা বলতে পারবো না। তবে আমি মনে করি যারা এইসব নেমাটোড কন্ট্রোল করার জন্য যারা গ্রেনুলার এই ওষুধগুলো ব্যবহার করেন, তারা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের স্থানীয় কৃষিবিদ যারা আছেন ফসল ভেদে তাদের সাথে আলোচনা করে ব্যবহার করবেন। যত্রত যারা ছাদ বাগানি আছেন তারা ফুরাডান ব্যবহার করবেন না। তাহলে নেমাটোড দমন করবেন কি করে? খুব সহজ বুদ্ধি ছাদ বাগানিদের জন্য, আপনাদের ফুরাডান দরকার নেই। সহজ বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখেন, নেমাটোড যদি মাটিগুলোকে ওপেন করে রোদ্রে রেখে দেই তাহলে নেমাটোড মারা যায়। তাহলে সহজ বুদ্ধি, সোলারাইজেশন বা সূর্যের আলোতে যদি রেখে দিতে পারি এবং চুন যদি ব্যবহার করি তাহলে এমনি তো গরমে এইগুলো নেমাটোডগুলো মারা যায়। আরো মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি মাটিতে নিম খৈল ব্যবহার করেন তাহলে সেখানে আপনার নেমাটোড থাকবে না, নেমাটোডগুলো মরে যাবে। কথায় বলে, মাঝে মাঝে আমরাও বলি যে জমিতে যদি গাঁদা ফুলের গাছ লাগিয়ে দেন টবের ভিতরে, সমস্ত নেমাটোড গুলো গাঁদা ফুলের শিকড়ে এসে ডুববে, তখন আপনি গাঁদা ফুলের গাছটাকে তুলে ফেললেই আপনি নেমাটোড, মানে সবগুলো নেমাটোড সরে গেল। আমরা কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে গল্প করছি, চা খাচ্ছি, ইচ্ছা করলে আপনারা একটু চা নিয়ে বসতে পারেন, আমার গল্পগুলো আজকে কিন্তু অনেকক্ষণ কথা বলবো। আমার স্টুডেন্টরা, আমি অনেক লাকি যে আমি কিন্তু লাল চা নিয়ে বসেছিলাম, আমার প্রিয় হচ্ছে দুধ চা, আমার স্টুডেন্ট এনে আমাকে দুধ চাটা দিয়ে গেল। আমি অনেক লাকি যে আমার স্টুডেন্টরা আমাকে এতটাই পছন্দ করে। আপনারা সবাই আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, আমি তো অবশ্যই করি। আভি ভট্টাচার্য আরেকটা প্রশ্ন করেছেন যে বীজবিহীন ফলগুলো খাই, আমরা যে বীজবিহীন ফলগুলো খাই যেমন তরমুজ, এখন সিডলেস, আমি আসলে বোঝানোর চেষ্টা করেছেন মনে হয়, সিডলেস নতুন নতুন যে জাতগুলো তৈরি করা হয়েছে, এগুলো কি কোনোভাবে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক? সিডলেস কিন্তু জিএমও ক্রপস না, জেনেটিক্যালি মডিফাইড, ফোর্সফুলি জেনেটিক্যালি মডিফাইড ক্রপস না, ট্রান্সজেনিক ক্রপস না, জাস্ট ক্রোমোজোমের ভিতরে তার 3 সেট ক্রোমোজোম তৈরি করে ফেললেই সিডলেস হয়ে যায়। এটাকে আমরা পার্থেনোকার্পি বলি। খুব সহজভাবে কিন্তু যারা ব্রিডার আছেন তারা কিন্তু সহজভাবে এটা তৈরি করতে পারেন। এখন পৃথিবীতে কিন্তু সিডলেস অনেক কিছু বের হয়ে গিয়েছে, সেদিন দেখলাম সিডলেস লিচিও বের হয়েছে। সো গবেষণার তো মানে গবেষণা তো চলছেই, তবে সিডলেস কোনোটাই আমাদের শরীরের জন্য হার্মফুল না। আমি আশা করি অভি ভাই আপনি বুঝতে পেরেছেন যে সিডলেস নিয়ে এত ভয় পাওয়ার কিছু কারণ নেই। আশা করছি আপনি এনজয় করবেন সিডলেস গুলো। সাইফুর রহমান আসাদ ভাই একটা প্রশ্ন করেছেন, একটা হোয়াইট গ্রাফের ছবি দিয়েছেন, আমার টবের মাটিতে পেয়েছি, এটা কি গাছে ক্ষতি করবে? আসলে এই গ্রাফগুলো রুট প্রুনার হিসেবে কাজ করে। প্রুন মানে রুটের শিকড়, যখন কচি শিকড়গুলো বের হয় শিকড়গুলো সব ছিঁড়ে ফেলে, তাহলে এতটুকুই ক্ষতি হবে। কখনো দেখা যাবে যে গাছগুলোর গ্রোথ ভালো হচ্ছে না, কখনো গাছের উইল্টিং ভাব দেখাবে। সো এগুলো খেয়াল করে দেখবেন, মাটির নিচে থাকে তো, আপনি টবে যদি একটু আঙ্গুল দিয়ে খুঁচিয়ে দেখেন দেখবেন মাটির নিচে এগুলো আছে, যখনই পাবেন সেগুলো একটু সরিয়ে ফেললেই আপনার গাছে ক্ষতি করতে পারবে না। বিউটি আক্তার আপু লিখেছেন, আমার গাছ থেকে কষ বের হচ্ছে কেন, এর প্রতিকার কি?
আশা করি যে আপনার গাছগুলো হয় লেবু গাছ, সাইট্রাস গাছে খুব বেশি হয় গামোসিস গুলো, আবার আম গাছও দেখা যায়। সো এই গামোসিস হচ্ছে যে কোনো স্ট্রেসে হয়। স্ট্রেস, আমার যদি মেকানিক্যাল ইনজুরি হয়, অথবা হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গিয়েছে সেরকম হয়, অথবা রোগবালাইয়ের কারণেও এই রসগুলো পড়তে পারে। যখনই কোথাও থেকে দেখবেন এই রসগুলো পড়ছে, ভালোভাবে পরিষ্কার করে বর্দ্য মিক্সচার, যে কোনো কপার ফাঙ্গিসাইড এগুলো যদি স্প্রে করে দেন, ডাইথেন M45 বা ইন্ডোফিল M45, এগুলো অনেক কিছু, রিডোমিল গোল্ড, এইসব ইয়াগুলো আছে, সেগুলো স্প্রে করে দিবেন। কখনো কখনো এখানে ফাইটোপথরাও প্যাথোজেন দেখা যায়। এর জন্য আমি বলছি যে গামোসিস হলে গাছটা মরে যেতে পারে, যার জন্য পরিষ্কার করে 2-3 বার 4 দিন 5 দিন ইন্টারভ্যালে আপনি যদি যে কোনো কপার ফাঙ্গিসাইড স্প্রে করে দেন, তাহলে গাছটা ভালো হয়ে যাবে। সাইফুর রহমান আসাদ ভাই একটা প্রশ্ন করেছেন, একটা ছবি দিয়ে প্রশ্ন করেছেন। ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু ছবি গাছের গ্রোথটা দেখছি, এবং পাশাপাশি টপটা আপনার নিড়ানো হয়েছে কিনা সেটাও আমি দেখেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে, লেবুর পাতা যেটা কুকরানো দেখছেন আপনি, কুকরাচ্ছে না, এটা কোনো অসুবিধা নাই। আপনি মাটিগুলোকে ভালোভাবে ঝুরঝুরা করে দিবেন, মাঝে মাঝে নিড়িয়ে দিবেন, তাহলে মাটিতে ন্যামাটোডগুলো সবগুলো মরে যাবে, যার ফলশ্রুতিতে আপনার গাছের পাতা আর কুকরাবে না। আমার কাছে মনে হচ্ছে ভাইরাস না, ভাইরাস হলে একটু স্ট্রেস, শক্ত হয়ে যেত, পাতাগুলোর ভিতরে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ পড়তো, এরকম হতো। সব ভাইরাস না, সব আপনার গাছ ভালো আছে, সুন্দর আছে, শুধু গাছগুলো একটু নিড়িয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। সাইফুর ভাই, আমি আশা করছি যে আপনি আপনার বাগানের গাছগুলো, সবগুলো গাছের গোড়ায় প্রায় কিছুদিন পর পরে একটু করে হালকা করে নিড়িয়ে দিবেন, দেখবেন গাছগুলো খুব ভালো থাকবে। মাটির ভিতরে যদি পোর তৈরি হয়, তাহলে অক্সিজেন যেতে পারে, গাছের গ্রোথ ভালো থাকে, শিকড়ের গ্রোথ ভালো হয়। চৌধুরী এম রায়হান ভাই লিখেছেন, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমার কাছে মনে হয় যে উপরের পাতাগুলি বেশি হচ্ছে হলুদ। ঠিক একই রকম প্রশ্ন, একই রকম সমস্যা নিয়ে ওয়াসিম রহমান আকাশ ভাই, লেবু গাছের পাতাও ওনার এভাবে ছোপ ছোপ দাগ পড়ছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা বলেছিলাম যে আসলে এরকম মাইক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো নিউট্রিয়েন্টের অভাব হলে এগুলো হয়। কখনো কচি পাতাগুলো, কখনো নিচের পাতাগুলো এরকম হলুদ হতে থাকে। হলুদ হওয়ার কিন্তু অনেক স্টাইল আছে, স্টাইলগুলো দেখে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে কোন নিউট্রিয়েন্টের অভাব হয়েছে। যদি আমরা বুঝি যে কচি পাতাগুলো, মানে উপরের পাতাগুলো হচ্ছে, তাহলে বুঝবো যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়েছে। কোন ডেফিসিয়েন্সি হচ্ছে? সালফার, ম্যাঙ্গানিজ, কপার, এইগুলোর, বোরন, এগুলোর অভাব হয়েছে। তো এগুলো মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো যদি আপনি আবার অ্যাড করে দেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সাধারণত গাছ এগুলো খুব কম পরিমাণে খায়, সালফারটা একটু বেশি করে খায়, তাহলে আপনার গাছের মাটিতে অভাব হবে কেন? এত আপনি গোবর ব্যবহার করেন, ভালো মাটি ব্যবহার করেছেন, তাহলে ফেরাস, কপার, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম এগুলোর অভাব হবে কেন? হওয়ার তো কথা না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এরকম সিমটম গুলো যে থাকে, তাহলে অবশ্যই আপনার মাটির কোনো সমস্যা হয়েছে। তাহলে কি মাটির পিএইচ কমে গেল? আচ্ছা বলেন তো, মাটির পিএইচ কখন কমতে থাকে? মাটির পিএইচ কিন্তু কখনো বাড়তে শুনি নাই, সবসময় কমতে শুনেছি। কারণ হচ্ছে আমরা ইউরিয়া দেই, টিএসপি দেই, মিউরেট অফ পটাশ দেই, কখনো হচ্ছে ভার্মি কম্পোস্ট দেই, কখনো আমরা হাড়ের গুঁড়া দিই, যা দিচ্ছি সবগুলো পিএইচ কিন্তু কমতে থাকে, মানে অ্যাসিডিক সয়েল হতে থাকে। তার জন্য একজন্য আমি বারবার বলছি, যখনই আপনি মাটি তৈরি করবেন, তখন পিএইচটাকে বাড়ানোর জন্য একটু করে আপনার পিএইচটা বাড়ানোর চেষ্টা করতে হবে। পিএইচটা যদি বাড়াতে পারেন, বাড়ানো যে কি করতে হবে? চুন দিতে হবে, সহজ কথা, চুন। জিপসাম দিলে ক্যালসিয়াম পাবে, কিন্তু চুন পাবে, পিএইচ বাড়বে না, কিন্তু এটা সবাই জানেন আপনারা, তাই না? এই ছবিটা একটু খেয়াল করেন। আমরা ইচ্ছা করলে এই ক্যালসিয়াম কার্বনেটটাও দিতে পারি, আর ডলোমাইট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেটও দিতে পারি। সো
আমাদের বাসার পাশে যে চুন পাওয়া যায়, আশেপাশে পানের দোকানে চুন পাওয়া যায়, সেই চুনটা ব্যবহার করলেই যথেষ্ট। সেটা ব্যবহার করবেন। আমি কিন্তু বারবারই বলতে যাচ্ছি যে চুন সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না। চুনগুলো এনে একটা রাত পানির ছিটা দিয়ে আপনি একটু সাবধানে কোনো একটা ভালো জায়গায় যেন অন্যদের গায়ে বা হাতে ছোঁয়া না লাগে, এইরকম একটু জায়গায় আপনি রেখে দিলে পরের দিন পাউডার হয়ে যাবে। পাউডার হলে চামচ চামচ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ছোট ডামে একটা স্পুন দিলেই যথেষ্ট। বিউটি আক্তার আপু আরেকটা প্রশ্ন করেছেন, কি রোগ বুঝতে পারছি না, তাই ছবিগুলো দিলাম, আশা করি উত্তর পাবো। আমি ছবিগুলো খুব খুঁটিয়ে 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 দেখেছি। দেখতে গিয়ে ছবিগুলোকে বড় করেছি, ছোট করেছি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার একটাই সমস্যা, সেটা হচ্ছে মিলিবাগ প্রচুর পরিমাণে আপনার আম বাগান বলেন অন্য বাগানেও আছে মিলিবাগ। মিলিবাগ কিন্তু আমার যে ছাদ বাগান আছে ওখানেও কিন্তু হয়। আমি কিন্তু কোনো কিছু কেমিক্যালস ইউজ করি না। আমি মাঝে মাঝে সাবান পানি অথবা নিম তেল দিয়ে আমি স্প্রে করে দিই। যদি ছোট অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় যদি আপনি নিম তেল সাবান পানি স্প্রে করেন, খুব সহজে কিন্তু ধুয়ে চলে যায়। খেয়াল করে দেখেন, এখন শীতকাল, এখন কিন্তু টেম্পারেচার বাড়া শুরু হয়েছে। দেখবেন আশেপাশের সমস্ত বড় বড় গাছগুলোতে প্রচুর পরিমাণে সাদা সাদা পোকা হবে, সেগুলি কিন্তু মিলিবাগ। এই কয়েকদিনের মাঝে দেখবেন বাড়তে থাকবে, প্রচুর বাড়তে থাকবে। আপনি যদি এখন, আমি বিউটি আক্তার আপুকে বলছি, আপনি যদি এখনই যদি এটাকে পরিষ্কার না করেন, তাহলে দেখবেন একদম পুরো গাছ ছেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, হাত দিয়ে বা কাঠি দিয়ে যেখানে দলা দলা হয়ে আছে সেগুলো একটু ভেঙে দিবেন, সাবান পানি দিয়ে স্প্রে করে দেন, অথবা নিম তেল যদি থাকে সেখানে একটু সাবান মিশিয়ে স্প্রে করে দেন। তাহলে দেখবেন একবার করলে হবে না, 2 বা 3 বার স্প্রে করতে হবে 4-5 দিন ইন্টারভ্যালে পরপর। তাহলে দেখবেন সবগুলো ভালো হয়ে যাবে। ছবি দেখাচ্ছি, নিম তেল আর একটু সাবান স্প্রে করে দিবেন। খুব সহজভাবেই কিন্তু স্প্রে করতে হবে, কারণ হচ্ছে কোনো এটার রুলস নাই। খালি ধুয়ে যখন সাবানটা স্প্রে করবেন, আস্তে করে সে ভেঙে দলা দলা করে পড়ে যাবে, তাহলে পড়ে কিন্তু মারা যাবে। আর আমি বলছি সবাইকে, এখন মাঝে মাঝেই আপনারা বৈদ্য মিক্সচার স্প্রে করবেন, কারণ হচ্ছে এখন যে সিজনটা পার হচ্ছে, আবার আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ফাঙ্গাস গ্রো করবে। সো মাঝে মাঝে বৈদ্য মিক্সচার স্প্রে করবেন, ভালো গাছেও স্প্রে করবেন। বৈদ্য মিক্সচার তৈরি করার সিস্টেমটা কি, 100 গ্রাম চুন আমি একটু আগে বলেছি, 100 গ্রাম তুতে আলাদা আলাদাভাবে 1 লিটার 1 লিটার পানির ভিতরে গুলিয়ে নিব, তারপর 8 লিটার পানির সাথে মিশালে 10 লিটার হয়ে যাবে। সেটা ব্যবহার করবো, যখনই তৈরি করবো তখনই ব্যবহার করে ফেলবো। সাধারণত আমরা বলি 3 থেকে 4 ঘন্টার মাঝেই ব্যবহার করে ফেলতে হবে। বৈদ্য মিক্সচার যদি ব্যবহার না করতে চান, তাহলে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে গাছগুলো একটু পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন গাছের চেহারা ভালো হয়ে যাবে। আর মিলিবাগ কন্ট্রোল করার জন্য সহজ বুদ্ধি হচ্ছে নিম তেল সাবান পানি। বললাম আপনার বাসায় পেঁয়াজ মাঝে মাঝে ব্লেন্ড করে নেন, রসুন ব্লেন্ড করেন, এই 1 চামচ পেঁয়াজ 1 চামচ রসুন ব্লেন্ড করা, পাশে একটু মরিচ একটু হলুদ 1 চামচ কয়েক ফোঁটা যদি সাবান দিয়ে যে পেস্টটা তৈরি হলো এটাকে লিকুইড বানিয়ে স্প্রে করে দেন, দেখবেন মিলিবাগ চলে যাবে। তাহলে ঘরে যখন রান্না করেন তখনও কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন, এবং গাছে স্প্রে করলে গাছের জন্য খুবই উপকারী। আর আপনাদের কাছে ক্লিবায়ো আছে কিনা আমি ঠিক জানি না, যদি ক্লিবায়ো থাকে 2 থেকে 4 ml ক্লিবায়ো 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন, মাটিটাও যেন ভিজে। তাহলে এটা ক্লিবায়োটা হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, ল্যাক্টোবেসিলাস আছে, বেসিলাস ল্যাক্টো আছে, এবং ইস্ট ফাঙ্গাস আছে। সো এগুলোর কারণে আপনার গাছের মাটির স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং ফসল উৎপাদনশীলতা অনেক বেড়ে যাবে। সো আপনি যেমন গাছের পাতায় স্প্রে করবেন ঠিক তেমনই কিন্তু ক্লিবায়ো অবশ্যই অবশ্যই মাটিতে ভিজিয়ে দিবেন, তাহলে মাটির কিন্তু উর্বরা শক্তি অনেকাংশে বেড়ে যাবে এবং বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। মুনমুন বশির আপু লিখেছেন, আনার আঙ্গুর গাছ কি এখন প্রুন করব?
প্রুনিং করার পর কি সার দিব? আপু, আনার বা আঙ্গুর যদি এখন আমরা প্রুন করি, তাহলে এখন কিন্তু আঙ্গুর গাছ এবং আনার গাছ দুটাই কিন্তু ডরমেন্ট অবস্থায় আছে, গ্রোথ কিন্তু একটু কম। আর এখন যদি কেটে দেই, তাহলে ফুল কিন্তু চলে আসবে এখনই। এখন কেটে দিলে আপনার ফুল আসবে হয়তোবা ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, পাকবে গিয়ে হচ্ছে মে জুন মাসে। মে জুন মাসে আমাদের দেশে খুব ড্রাউট থাকে, তাহলে বিচিগুলো খুব শক্ত শক্ত হবে, রস কম হবে। আপনি আর 2টা মাস পরে, আপনি এপ্রিল মে মাসে আঙ্গুর, মার্চের লাস্টের দিকে অথবা এপ্রিলে আপনি আঙ্গুর এবং আনার দুটো গাছেই প্রুন করে দিবেন। তাহলে দেখবেন জুন জুলাই মাস থেকে ফুল আসা শুরু হবে, আগস্ট সেপ্টেম্বরে ফল পাকবে, তখন দেখবেন আপনার আঙ্গুরটা খুব রসালো হবে। এখন কিন্তু আঙ্গুর গাছে পাতাগুলো সবগুলো ঝরে পড়েছে, গরম না আসলে ততদিন পর্যন্ত সে ডরমেন্ট অবস্থায় থাকবে। সো আপনি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক পর্যন্ত অথবা মার্চে ছাড়া প্রুন করবেন না। মুনমুন বশির আপু আরেকটা প্রশ্ন করেছেন, লেবু মালটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, ঝরে যাচ্ছে, আর কয়টা ফুল আছে কিভাবে বাঁচাবো, আর কি কি সার দিব? ঠিক একই রকম ভাবে তুষার ভাইও কিন্তু একই রকম প্রশ্ন করেছেন। উত্তরগুলো হচ্ছে, এইসব ফল পড়ে যাওয়ার পিছনে, ফুল পড়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। আমরা কিন্তু এতক্ষণ বলছিলাম যে বোরনের অভাবে পড়ে যায়, বোরনের অভাবে পড়ে যায়, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি বেশি নাইট্রোজেন দিয়ে দেন গাছে, যেমন ইউরিয়া সার বেশি করে দেন, তাহলে কিন্তু ফুল আসবে, ফুলগুলো ঝরে পড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি পলিনেশন না হয়। তো সবকিছু খেয়াল রেখেই আপনাকে বোরন, পটাশিয়াম এগুলো অ্যাভেলেবিলিটি করার জন্য আপনি মাঝে মাঝে চুন দিতে হবে গাছের গোড়ায়। আর রোগবালাই হলে সেগুলো খেয়াল রাখতে হবে। রোগবালাই হলে তো অবশ্যই আপনি যে কোনো বর্জ্য মিক্সচার সহ অন্য কিছু স্প্রে করে দেবেন, কপার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যদি ক্লিবায়ো থাকে, ক্লিবায়ো স্প্রে করবেন, তাহলেই সলভ হয়ে যাবে। রূপম ভাই একটা প্রশ্ন করেছেন, শিম গাছে একবার শিম ধরে আর ফুল আসছে না, গাছ এইরকম হয়ে গেছে, কি করব? ভাই, আপনার গাছের ছবিটা আমি কিন্তু বারবার বড় করে দেখেছি, এনলার্জ করে বারবার দেখেছি, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কেন ফুল আসছে না। আমার পাতাগুলো দেখে মনে হয়েছে খুব ডার্ক গ্রিন, মানে খুব বেশি গ্রিন, মানে হচ্ছে আপনি ইউরিয়া সার বেশি দিয়েছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে। নাইট্রোজেনাস সারগুলো যদি বেশি হয়, শিম গাছ নিজেও কিন্তু নাইট্রোজেন ফিক্স করে। আপনি শিম গাছে কিন্তু আমরা এর জন্য ইউরিয়া সার দিই না, লিগুমিনাস ক্রপস। তো এটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, নাইট্রোজেনটা বেশি হয়ে যায় কারণেই কি এটা হচ্ছে না? তা হতে পারে, আমি ঠিক কনফার্ম না, সরি যে আপনার উত্তরটাকে আমি সঠিকভাবে দিতে পারছি না। আমার কাছে যেটা মনে হচ্ছে, নাইট্রোজেন একটু বেশি হয়ে গিয়েছে, যার জন্য ফুল এসে আবার বন্ধ হয়ে গিয়েছে। তবে এখন থেকে আর শুধু নিড়িয়ে দিবেন, কোনো রকমের সার দিবেন না, দেখা যাক না কয়টা দিন। আবু হাম্মাদ ভাই লিখেছেন, 90 মিনিট স্কুলিং এর নতুন শিক্ষার্থী, বাহ, ওয়েলকাম আপনাকে জানাচ্ছি যে 90 মিনিট স্কুলিং এ আপনি আছেন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর সবসময় দেওয়ার জন্য চেষ্টা করব। দয়া করে ক্লিবায়োটা কোথায় কিভাবে পাবো সেটা জানালে উপকৃত হব। অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ক্লিবায়ো আমি কিছুক্ষণ আগেও বলেছি যে ক্লিবায়ো হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম। এটা মাটির ভিতরে যদি একবার থাকে, এটা বাড়তেই থাকে। ট্রাইকোডার্মা যেমন বাড়ে, ঠিক একই রকম ভাবে এটার ভিতরে 3টা মাইক্রো অর্গানিজম আছে। সো এটা কিন্তু জাপানের, বাংলাদেশে নিয়ে এসে এটা ফর্মুলেশন করা হচ্ছে জাপানে। এটা বর্তমানে আমি যেটা জানি যে আপনি যদি আমি জানি না আপনি কোথা থেকে বলছেন, যদি ঢাকায় হয়ে থাকেন তাহলে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠ ছিল, যে পুরনো বাণিজ্য মেলার মাঠ শেরে বাংলা নগরে, মাঠের পাশেই কিন্তু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে প্ল্যানিং কমিশন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের শেরে বাংলা নগরেই কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের বাসা, সরকারি বাসভবন।
সো এটা আপনি বুঝতে পেরেছেন তো? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্ল্যানিং কমিশন, বাণিজ্য মেলা মাঠ, এই জায়গাটা লোকেশনটা বোঝানোর জন্য আমি বলছি। এখানে গ্রিন হাব বিডি নামে একটা নার্সারি আছে। এই নার্সারিতে আপনি যদি যোগাযোগ করেন তাহলে ক্লিবায়ো পেয়ে যাবেন। তারা সেল করে আমি যতটুকু শুনেছি গ্রিন হাব। এটা এই গ্রিন হাবের বৈশিষ্ট্যটাই হলো তারা আপনাদের আপনাদের ছাদ বাগানের জন্য যত রকমের জিনিসপত্র লাগে সেগুলো তারা এই গ্রিন হাবের ভিতরে আছে। এবং এখানে যদি আপনি যোগাযোগ করেন, আপনার যদি ধরা যাক আপনার ধরেন ছাদ বাগানে আপনার করে দিব আমরা, তাহলে এইরকম লোক যদি খুঁজেন তাহলে গ্রিন হাবে আপনি যদি যোগাযোগ করেন তাহলে ছাদ বাগান করে দিবে। আপনার ধরা যাক কিছু গাছ অর্ডার করলেন, প্ল্যান ওয়াইজ আপনি কি কি গাছ অর্ডার করবেন সেটা আপনার বাসায় পৌঁছে দিবে। মানে আপনার ছাদ বাগানীদের জন্য এটা বিশাল একটা সুযোগ নিয়ে তারা কাজ করছে গ্রিন হাব বিডি। আমি স্লাইডটা দেখাচ্ছি এবং এটা কিন্তু কৃষিবিদ দ্বারা নিয়ন্ত্রিত। সো আপনি যতটুকু ইনফরমেশন, টেকনোলজি, সাপোর্ট সবকিছু এখানে পাবেন। এবং ইয়াং কিছু ছেলে কাজ করছে এখানে, বাসায় গিয়ে আপনাদের সাপোর্টও দিয়ে আসে গ্রিন হাব। আশা করছি আপনারা গ্রিন হাবে যোগাযোগ করে ক্লিবায়ো পেতে পারেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে যত রকম কিছু লাগে, আপনার মালি লাগবে সেটাও তারা দেয়। তারপর হচ্ছে আপনার গাছ ড্রাম সেট করে দিয়ে আসা, প্যাকেজ আকারে সেট করে দিয়ে আসে। আপনি যে গাছ আছেন সেটা দিয়ে আপনাদের গাছের ছাদ বাগান করে দিবে। ছাদে বাগানটা পুরো আপনি ডিজাইন করে তারা বাগান করে দিবে। সবকিছু সাপোর্ট কিন্তু এই গ্রিন হাব দিচ্ছে, গ্রিন হাব বিডি। সো আমি আশা করছি যে যারা নতুন ছাদ বাগানি আছেন, নতুন করে সাজাতে চাচ্ছেন আপনারা, তারা যদি এই গ্রিন হাব বিডির সাথে যোগাযোগ করেন। এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্ল্যানিং কমিশন, কৃষি বিশ্ববিদ্যালয় প্ল্যানিং কমিশনের ঠিক কর্নারটাতে এই গ্রিন হাব আছে। আপনার ওখানে আসলেই দেখবেন বড় একটা নার্সারি, সেখানে আপনার সবকিছুই সার্ভিসগুলো পেয়ে যাবেন। আশা করি ওখানে ক্লিবায়ো আপনি পাবেন। মেহেদি হাসান রূপম ভাই আরেকটা প্রশ্ন করেছেন, 3টা পেঁপে গাছ আছে, একটা পেঁপে বড় হয় না, ছোট, আর 2টা পেঁপে ঝরে যাচ্ছে। চুন দিয়েছি, পটাশ দিয়েছি, তারপরেও ঝরে পড়ে, কি করব? আমি আপনার ছবিটা দেখানোর জন্য আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে খেয়াল করে দেখেন, এটা কিন্তু মেইল ফ্লাওয়ার গাছ, মেইল পাপায়া। আমি বুঝতে পারছি না পেছনে যেহেতু আরেকটা ড্রাম আছে, ওই গাছের ডাল কিনা আমি বুঝতে পারছি না। যাক, এটার ভিতরে একদম নাই, এটার ভিতরে কিছু আছে, এটার ভিতরে কিছু ভালো পেয়ারা পেঁপে আছে। তো 3টা গাছের ছবি দেখি আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার যেহেতু ড্রামটা দেখা যাচ্ছে না, ড্রামের মাটির সম্বন্ধে আমি কিছু বুঝতে পারছি না, শুধু একটু ভাষা আলাপ করি। ভাষা হচ্ছে 3 রকমের, আমরা কিন্তু 5-6 রকমের পেঁপের বিহেভিয়ার দেখি। আমি শুধু সহজভাবে বোঝানোর জন্য, একদম পুরুষ ফুল, সেখানে ফল হবে না। আবার ফিমেল ফ্লাওয়ার, পলিনেশন যদি না হয়, ফিমেল ফ্লাওয়ার হয়েছে কিন্তু পলিনেশন যদি না হয় তাহলে কিন্তু ফল হবে না। আবার বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট যদি হয় তাহলে কিন্তু, যেমন হচ্ছে রেড লেডি, আমি জানি না আপনার গাছে কি ভ্যারাইটি, রেড লেডি যদি হতো তাহলে কিন্তু পলিনেশন নিজেরা পলিনেশন হয়ে যেত। তো আপনার গাছের কিছু পলিনেশনের জন্য পড়ে যাচ্ছে, অথবা কিছু গাছের যেটা হচ্ছে না হয়তো বা মেইল গাছ। আপনি বুঝতে পেরেছেন কিনা? 3-4টা বিহেভিয়ার, যদি মেইল হয় তাহলে গাছে ফুল হবে, ফল হবে না। আর যদি ফিমেল হয় তাহলে পলিনেশন হতে হবে, পোকার মাধ্যমে পলিনেশন হয়, বাতাসের মাধ্যমে পলিনেশন হয়, সে পলিনেশনটা হতে হবে। পলিনেশন না হলে ওই ফুলগুলো ঝরে পড়ে যাবে, ছোট ফল হয়ে পড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে ফিমেল, একদম 100% ফিমেল ফ্লাওয়ার যদি হয় তাহলে এই গাছটা পড়ে যাবে। আপনার ভ্যারাইটিটা জানি না দেখে, ডান পাশে যেটা হচ্ছে সেটা হয়তো বা হার্মাফ্রোডাইট, যেটা নিজেরা পলিনেশন হয়, যেমন রেড লেডি। সো এরকম কারণে হয়তো বা পড়ে যেতে পারে। আমরা মনে হয় অনেকক্ষণ গল্প করে ফেলছি, বোর ফিল করছেন না তো? আমি পরে কিন্তু আপনাদের আবার ইয়াগুলো পড়বো, আপনাদের যারা প্রশ্ন করছেন সেগুলো আমি উত্তর দিব। মোর্শেদা খাতুন আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম,
প্রতিটা ফল গাছে প্রতি মাসে কি কি রাসায়নিক সার দিব, কি পরিমাণে দিব। আমি ছাদ বাগানি আর আমার সব ফল গাছ প্লাস্টিকের ড্রামে আছে। আপা, আপনার ছাদ বাগান, আপনি কেন রাসায়নিক সার ব্যবহার করবেন? দরকার নেই রাসায়নিক সার। মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধু অর্গানিক ম্যাটার যদি আপনি অ্যাড করেন, জৈব পদার্থ বিভিন্ন রকমের, গোবর হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, হাড়ের গুঁড়া, খৈল পচা, এগুলো নানান কিছু জৈব পদার্থ, ভার্মিটি, এগুলো ব্যবহার করে কিন্তু মাটির স্বাস্থ্য কিন্তু আপনি ভালো রাখতে পারেন। আর মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার ফল এমনি ভালো হবে। তবে পিএইচটা যেহেতু এত কিছু দিচ্ছি, হাড়ের গুঁড়া, খৈল পচা এগুলো দিচ্ছি, পিএইচটা কমে যেতে পারে। মাঝে মাঝে আপনি চুন ব্যবহার করবেন। আর সিজনের পরপর একবার মাটিগুলোকে সবগুলো মাটি একসাথে মিশিয়ে এটার ভিতরে যদি আপনি চুন ব্যবহার করে নিতে পারেন, রোদে দিয়ে নিতে পারেন মাটিগুলো, তাহলে কিন্তু মাটির স্বাস্থ্য ভালো থাকবে। তারপরেও যদি আপনি ড্রামে যদি সার ব্যবহার করতে চান, তাহলে ড্যাপ সার, ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার যদি দেন, গাছের গ্রোথ ভালো থাকবে। ড্যাপ সারটা যদি আপনি মাঝে মাঝে ব্যবহার করেন। আর ফলের জন্য মিউরেট অফ পটাশ, লাল সারটা দিতে হবে। সাইফুর রহমান আসাদ ভাই লিখেছেন, টবের মাটিতে নিড়ানি দিতে গিয়ে এই রকম ছোট ছোট কেঁচো দেখলাম, এগুলো কি ক্ষতি করবে? ক্ষতি করলে প্রতিকার কি? না ভাই, কেঁচোকে বলা হয় প্রাকৃতিক লাঙ্গল ও কৃষকের বন্ধু। আপনি কেন এটা? যত বেশি মাটিতে ছিদ্র করবে, মাটি তত বেশি পোরাস হবে এবং মাটিতে অক্সিজেন হবে, মাটির স্বাস্থ্যটা ভালো হবে। আমরা যেহেতু ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট থেকে এই কেঁচোগুলো হচ্ছে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ভয় পান তাহলে অসুবিধা আছে, যে আপনি ভয় পাচ্ছেন। এটা ছাদে থাকলে কোনো অসুবিধা নেই, তবে অ্যাক্সেস যেন না হয় সেটা একটু খেয়াল রাখবেন, না হলে পুরো ছাদে ছড়িয়ে পড়বে, সেদিকে একটু খেয়াল রাখলেই হলো। সাইফুর রহমান আসাদ ভাই লিখছেন, অ্যাডেনিয়ামের 2টা গাছ একটা পটে লাগিয়েছেন, কেন আমি বুঝতে পারছি না। আলাদা আলাদা পটে লাগালে আপনার গোড়ায় যে বলের মতো ফ্যাট, মোটা যে হচ্ছে, ফেটি হচ্ছে, এই জায়গাটা আরো বড় হতো এবং দেখতে সুন্দর হতো। তো আলাদা পটিংয়ে, এখন রিপটিং করতে বলছি না, 2টো গাছে 2টো পটে সরিয়ে ফেলেন। পানি হচ্ছে, অ্যাডেনিয়াম হচ্ছে মরুর ফুল এবং তাদের খুব বেশি পানি লাগে না, মাসে 2বার দিলে যথেষ্ট। তবে অ্যাক্সেস পানি যেন নিচে না জমে থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। আর না, 2টো টবে যদি লাগিয়ে দেন তাহলে আর অন্য কিছু যত্ন নিতে হবে না। আর মাটির কন্ডিশন খুব ভালো আছে, আপনার এত টেনশন করা কিছু নেই। তবে আমি যতটুকু জানি যে অ্যাডেনিয়াম যদি প্রুন করে দেন, শীতের শেষে যদি প্রুন করে দেন, আপনার গাছের নাম্বারও বাড়লো, ব্রাঞ্চিং হলো, একটু ব্রাঞ্চ হলো, সেটাও কিন্তু আপনি করে দিতে পারেন। গাছের আগার অংশটা কেটে আবার মাটিতে লাগিয়ে রাখেন, হয়ে যাবে। মহসিনা সুলতানা আপু লিখেছেন, স্যার, দিস স্পটস appeared about 2 to 3 days ago on the hyacinth plants. Is it hyacinth plant? Is it going to harm the plants? If so, what can do to fix this? I have sprayed Clibio and neem oil and soap water on the plants. এটা শিম গাছ, বিন, মেবি, আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। হায়াসিন্থ প্ল্যান্ট না, এটা শিম জাতীয় গাছ। আপনার গাছের মাটিগুলো খুব সুন্দর ঝুরঝুরা আছে, খুব ভালো নাইট্রোজেন ফিক্সিং করে, সো আপনার নিউট্রিয়েন্ট এত ভাবার দরকার নেই। যে স্পটগুলো দেখা যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে ছবিতে, যে এগুলো সবগুলো ভাইরাস সিমটম। আপনি এখন দেখবেন আস্তে আস্তে কিন্তু সব পাতাগুলো হলদেটে হয়ে যাবে, বড় হবে হলুদগুলো, আর পাতাটা শক্ত হয়ে যাবে, গাছগুলো ডোয়ার্ফ হয়ে যাবে। সো এগুলো হয় সিডে ছিল, না হলে এটা আপনার ভাইরাস পোকার মাধ্যমে এই গাছে এসেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব কোনো কন্ট্রোল করার উপায় আসলে আমাদের কাছে নেই। তবে পাতা, ওই ডালটা ছিঁড়ে ফেলে দিয়ে মাটির তলে পুঁতে দিয়ে বাকিটাকে যদি আপনি একটু যত্ন করেন, নিম তেল, সাবান পানি দিয়ে যদি স্প্রে আবার করেন, কিংবা একটু স্প্রে করে দেন, তাহলে মনে হয় গাছটা ওভারকাম করতে পারে। না হলে এভাবেই থেকে যাক, এই পাতাটা আর যদি না বাড়ে তাহলে তো হয়ে গেল। যদি রেজিস্ট্যান্স এটাকে ফেস করা ক্ষমতা তৈরি করতে পারে, যেহেতু ক্লিবায়ো দিচ্ছেন, নিম অয়েল দিচ্ছেন,
আমার কাছে মনে হয় যে আর বেশি বাড়বে না বলে আমার ধারণা। তো এখন এটা যেহেতু ভাইরাস সিমটম, তো এটাকে কন্ট্রোল করা আমাদের কাছে কোনো উপায় নেই। হয়তোবা দেখা যাবে নেক্সট যে ডালগুলো বের হবে সেগুলো ভাইরাস থাকলেও সেখানে সাপ্রেস করে রাখবে, সেটা হতে পারে। আমরা গল্প করতে করতে অনেক বেশি সময় নষ্ট করে ফেললাম, গল্প করেই যাচ্ছি। আপনারা যারা এতক্ষণ শুনলেন তারা তো অবশ্যই থ্যাঙ্কস জানাচ্ছি। আমি যেটা এখন করতে যাচ্ছি যে অনেক গল্প করে ফেললাম, আমি এখানে যারা যা কমেন্টস করেছেন তাদের উদ্দেশ্যে বলছি। আমি একে একে আপনার কমেন্টসগুলো পড়বো, আর আপনারা যারা দেখছেন লাইভ এখন তাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা একটু শেয়ার করে দেন। শেয়ার যদি আপনি ইনবক্সে যদি শেয়ার করে দেন, আপনাদের গ্রুপে যদি শেয়ার করে দেন, অন্যরাও জানবে আমার এই সলিউশনগুলো, তাহলে ভালো হবে, সবাই জানলো। আচ্ছা, আমাদের চৈতি মনিরা আপু দেখছেন, আসসালামু আলাইকুম বলেছেন। শাহিন ইমাম ভাই আসসালামু আলাইকুম। নাজমা মো আমার পিএইচডি স্টুডেন্ট, সেও দেখছে, আমার জন্য সৌভাগ্য। সে ডিএই তে জব করে, সো ও থেকে আমি অনেক কিছু শিখি ডিএর। তানিয়া জেসমিন সুমি দেখছেন, সবাই আসসালামু আলাইকুম বলেছেন, আমি সবাইকে ওয়ালাইকুম সালাম বলছি। ক্রিস আপু তো দেখছেনই, ক্রিস আপু আসসালামু আলাইকুম। মিঠু আপু দেখছেন, সোহাগ ভাই দেখছেন, ফারজানা আশরাফি দেখছেন, সবাইকে ওয়ালাইকুম সালাম। আহমেদ হাসান ভাই দেখছেন, মোহাম্মদ অলিউর রহমান খান বেস্ট অফ লাক বলেছেন, থ্যাঙ্কস ফারজানা। আচ্ছা, ওসমান ফারুক ভাই দেখছেন, তারপর মেরি আপু দেখছেন। মেরি আপু, আপনারা কিন্তু আমাদের 13 তারিখে প্রোগ্রামের জন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে, সে আমাদের জরুরিভাবে মিটিং করা দরকার। আমাদের 7 তারিখের মাঝে যারা যারা স্টাডি ট্যুরে যাবেন তাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে। 7 তারিখের পরে আমরা বসে আমরা কয়টা গাড়ি নিয়ে যাব বা কিভাবে যাব, কিভাবে আমরা প্ল্যান হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিভাবে থাকবো, সেগুলো সবগুলো প্ল্যান করে ফেলবো ইনশাআল্লাহ। সাদিয়া আফরোজ আপু দেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রীতু আপু দেখছেন, প্রীতু আপু অনেকদিন হলো আপনার সাথে দেখা হচ্ছে না, সময় পেলে বেড়াতে আসবেন। আরিফা হাসান দেখছেন, ডালিম গাছে গ্রাফটিং করার নিয়ম। নায়া সুলতানা, ডালিম গাছে গ্রাফটিং করার নিয়ম আমি নিজেও জানি না, আমি একটু স্টাডি করে একদিন আপনার কাছে শিখাতে চেষ্টা করব। আমি জানি যে আপনি নিজেই শিখে ফেলবেন, তবু আমি একটু স্টাডি করে নিব। আমি শুধু প্রুন করতে জানি, গ্রাফটিং কিভাবে করে আমি ঠিক জানি না। নাসরিন সুলতানা দেখছেন, মুকুল আসেনি, গাছে বয়স 3 বছর, কি করতে পারি? নাসরিন সুলতানা আপু, আমি যেটা একবার কিছুক্ষণ আগে বলেছি, মুকুল আসার সময়টা কিন্তু এখন, এই যে এখনো আসবে মুকুল, টেম্পারেচার বাড়বে, মুকুল হবে, আশা করছি মুকুল চলে আসবে। স্বপ্না সুলতানা আপু দেখছেন, কি সৌভাগ্য আমার। আমাদের মাহবুবা সুলতানা জিতু দেখছেন, আসরিন হোসাইন দেখছেন, আব্দুল্লাহ মোহাম্মদ দেখছেন, আমি প্যাস লাগিয়ে দিয়েছি। যাই হোক, যারা যারা দেখছেন সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। নাহার হোসাইন আপু লিখেছেন, অনেক দামি গল্প। আসলে দামি গল্প না, এগুলো গল্পই। আমি একটু মনে হয় একটু বেশি কথাই বলে ফেললাম। শামিমা খন্দকার আপু রাজশাহী থেকে লিখেছেন, কুল গাছে প্রুনিং করার সময় কি হয়েছে স্যার? কুল গাছের এখন কিন্তু কুল ধরে আছে ম্যাক্সিমাম গাছে, যদি আপনার গাছে যদি না থাকে তাহলে আর 15টা দিন পরে আপনি কিন্তু প্রুনিং করতে পারবেন, কারণ এখন কিন্তু ফলের সময়। জাহানারা আক্তার আপু দেখছেন, আম গাছ ফেটে যাচ্ছে ও হলুদ। আমি কিছুক্ষণ আগে বলেছি এটা কিন্তু ডেঞ্জারাস গামোসিস ডিজিজ। আপনার অবশ্যই ওই জায়গাটা একটু মানে রসটাকে সরিয়ে দিয়ে যে কোনো কপার ফাঙ্গিসাইড অথবা বদ্ধ মিক্সচার ব্যবহার করতে পারেন, সেগুলো ব্যবহার করবেন। একবার ব্যবহার করলে কিন্তু হবে না, ওই জায়গাটায় বারবার ক্ষতটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ হচ্ছে এখানে কিন্তু ফাঙ্গাস গ্রো করে ফেলে এবং পরে ডালগুলো মারা যায়, সো সেদিকে একটু খেয়াল রাখবেন।
আম যাই হোক, যারা, যারা গল্পগুলো এতক্ষণ গল্প শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা হচ্ছে যে আপনারা যারা ১৩ই ফেব্রুয়ারি আপনারা যারা যাবেন আমাদের সাথে স্টাডি ট্যুরে তারা অবশ্যই আমাদের মাহবুবুল ইসলাম পিপলুর যেই পোস্টটা আছে সেখানে যেভাবে কমেন্টস গুলো করা আছে সেখানে আপনি অবশ্যই যোগাযোগ করে আপনারা নামগুলো রেজিস্ট্রেশন করে নেবেন। আশা করি আমরা ১৩ তারিখে আমরা ওখানে স্টাডি ট্যুরে আমরা ইনশাআল্লাহ আমরা যাব। অনেক গল্প করলাম। ছাদ বাগানে এখন একটা টেম্পারেচার এই বছর টেম্পারেচার একটু ডিসেম্বরের লাস্টের দিকে গরম হয়ে গিয়েছিল, আবার শীত পড়েছে, আবার কিন্তু এখন গরম হওয়া শুরু হয়েছে। সো অনেক গাছে মুকুল এসেছে, অনেক গাছে মুকুল আসবে করছে। যাদের গাছে মুকুল আসেনি তাদের একটু অপেক্ষা করতে হবে, গাছের গোড়াগুলো ভালোভাবে নিড়িয়ে দিতে হবে, গাছে যেন মাকড় কোনোভাবে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখি আমি যদি সময় পাই কাল পরশু বা তারপরে পরে একদিন আম গাছের টোটাল যত্ন নিয়ে আমরা একটা লাইভে আসবো ইনশাআল্লাহ। আর এছাড়া মনে পড়ছে না কিছুই, আর কিছুই মনে পড়ছে না। যাই হোক, আপনাদের ট্যুরের জন্য সবার চাই যে ট্যুরে অংশগ্রহণ করবেন। আর খুব দ্রুত তার সাথে কালকে ৬ তারিখ ৭ তারিখের মাঝে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। দেন আমরা মিটিং করে আমরা ডিসিশন নিব কিভাবে আমরা এনজয় করব। আমরা ওখানে বল সুন্দরী এবং বিএডিসি 1 পেয়ারা যেটা গোল্ডেন 8 নামে খুব সুন্দর একটা জাত, সিডলেস না, সিড কম, সিডটা নরম এবং মিষ্টতা বেশি, সেরকম একটি চারা এগুলো উপহার দেয়া হবে। এবং ওখানে প্রচুর চারা আপনারা কিনতে পারবেন এবং ওগুলো সরকারি রেট, যেহেতু খুব চারার দাম খুব সস্তা। সো আপনাদের কাছে আমরা কপি করে ওখানে কি কি গাছ পাওয়া যায় বিএডিসি ট্যুরে যাওয়ার সময়, ওখানে বিএডিসিতে কি কি গাছ পাওয়া যায়, যেমন হচ্ছে মিষ্টি করমচা, মালটা, এগুলো বিভিন্ন রকমের গাছ আছে। এই গাছগুলো কি কি গাছ পাওয়া যায়, সেগুলোর দাম কত, সেরকম একটা লিস্ট আপনাকে যখন বাসে উঠবেন তখন এটা দিয়ে দেওয়া হবে। আপনারা পছন্দ মতো ওই গাছগুলো আপনি চুজ করে যদি দিয়ে দেন তাহলে আপনার গাড়িতে যখন উঠবেন তখন আপনি পেমেন্ট করে এগুলো কিনে ফেলতে পারবেন, আপনার কাছে প্যাকেট করে অবস্থায় চলে আসবে। সো খুব সহজভাবে আমরা ব্যবস্থাপনাগুলো করার চেষ্টা করছি। আমরা বেশ কয়েকবার মিটিং করেছি কিভাবে আমরা সাকসেসফুলি এই অনুষ্ঠানটা করব ১৩ই ফেব্রুয়ারি। যেহেতু কোভিড, সেই ব্যবস্থাপনাটাও আমরা একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করছি। সো আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন কালকে এবং তারপর দিন, এই দুদিনের মাঝেই কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলবেন। অনেক গল্প হলো, আজকে এখানে বিদায় নেই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।